নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে প্রথমেই দেখে নিন সংবাদ শিরোনাম। আমি নই, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ। দিলীপ ঘোষকে নিয়ে এবার যা বললেন শুভেন্দু, শোরগোল শুরু। বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে, কলকাতার নেতার ওপর কালি ছোড়া, দল থেকে বহিষ্কার 4 জন। এ মাসের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। যাকে দোষী করা হলো তাকে। হাইকোর্টে যা বললেন আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয়ের আইনজীবী। বিজেপিকে রুখতে 26-এর ভোটে কোন অস্ত্রে লড়বে টিএমসি, জানালেন অভিষেক। বর্ধমানে তৃণমূল নেত্রী সহ 4 জন হাসপাতালে। রামনবমী শুধু নয়, হনুমান জয়ন্তীতেও বাংলার কয়েক হাজার মিছিল বেরোবে, হুঙ্কার শুভেন্দু। কেন্দ্রীয় অর্থের সুদ নিয়ে রাজ্যের খেলা, সরকারকে চরম হুঁশিয়ারি শুভেন্দু। ইসরায়েলি বোমায় খতম হামাস প্রধানমন্ত্রী। এবার আসছি বিস্তারিত খবরে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বঙ্গ রাজনীতিতে যেভাবে দিলীপ ঘোষের উত্থান ঘটেছে তা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাহসী মেজাজ দেখে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অলিন্দে। দিলীপ ঘোষের মেজাজের ধারে কাছে এই মুহূর্তে কেউ যেতে না পারলেও একথা কিন্তু ঠিক, কোনো সাংগঠনিক পদ ছাড়া এই বিজেপি নেতার ধমকানি চমকানি ফিকে হবে একদিন না একদিন। একথা বোধহয় দিলীপও জানেন বিলক্ষণ। বর্তমানে বিজেপিতে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে এসেছে একাধিক নাম। কানাঘুষো শোনা যাচ্ছে দিলীপ ঘোষের নাম নিয়েও। দলের একাংশ চাইছে বাংলায় আবার বিজেপি হাল ধরুক দিলীপ ঘোষ। এরপরেই মাঝে সম্প্রতি দিলীপ শুভেন্দুর একসাথে মধ্যাহ্নভোজন নিয়ে শুরু করে হাসি মুখে আলাপচারিতা থেকে তৈরি হয়েছে নতুন রহস্য। দিলীপ ঘোষের এই পুরনো মেজাজ নিয়ে এক প্রবীণ বিজেপি নেতা বলেছেন, 1 মাস আগেই দিলীপ শুভেন্দুর সম্পর্ক আদায় কাজকলাই ছিল। তারপরে হঠাৎ কি ঘটলো? দিলীপ মধ্যাহ্নভোজন সারতে বিধানসভায় শুভেন্দুর ঘরে চলে গেলেন। আবার শুভেন্দুও চিৎকার করে দিলীপের কুকথার পক্ষে সওয়াল করেছেন। দিলীপও আগের মতো সবাইকে চমকাতে শুরু করেছেন। রহস্য ঘনীভূত হচ্ছে ইতিমধ্যেই। বিজেপির জেলা সভাপতি নিয়োগ নিয়ে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। রবিবার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর দলীয় কর্মীদের একাংশ কালি ছুঁড়ে প্রতিবাদ জানায় এবং তাকে হেনস্থা করা হয়। সম্প্রতি অনুপম ভট্টাচার্য দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন। রবিবার সন্ধ্যায় তার সমর্থকরা একটি সভার আয়োজন করে তাকে সংবর্ধনা জানানোর জন্য। কিন্তু সেই সভা আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে যখন অনুপমের বিরোধী গোষ্ঠীর কিছু সমর্থক সেখানে হামলা চালায় এবং তার দিকে কালি ছুড়ে দেয়। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে দুই গোষ্ঠীর মধ্যে চেয়ার ছোড়াছুড়িও হয়। যদিও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপির কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে দল সাময়িকভাবে 4 জনকে বহিষ্কার করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বহিষ্কৃতদের চিঠি পাঠানো হয়েছে এবং তাদের 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদিও তাদের উত্তর সন্তোষজনক না হয়, তবে ভবিষ্যতে তাদের দলে ফেরা কঠিন হতে পারে। উল্লেখ্য, 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভ্যন্তরীণ বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার লড়াই করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রের টাকা পাঠানো উপভোক্তাদের কাছে পৌঁছে না দিয়ে বছরের পর বছর সুদ আদায় করছে রাজ্য সরকার, আর সেই সুদের টাকায় চলছে খেলা, মেলা, উৎসব আর মুখ্যমন্ত্রীর বিদেশ সফর। বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দুবাবু, বলেন 31শে মার্চের মধ্যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছালে দিল্লি গিয়ে অভিযোগ করব। শুভেন্দুবাবু আরও বলেন, গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে লাইভলিহুড মিশনে বিভিন্ন সংঘকে দেওয়ার জন্য প্রায় 701 কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্র। সেই টাকা আটকে রেখেছে রাজ্য সরকার। মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। এক, সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডন গেছেন, আর কিছু কাজ আছে, খেলা, মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার উদ্বোধন। উদ্দেশ্য হচ্ছে টাকাটা বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক আগে দেওয়া, আর তারপর চটিচাটা জেলা শাসকরা গিয়ে দাবি করবেন এই টাকা মুখ্যমন্ত্রী দিলেন। এই প্রকল্পের নাম বদল করেছে রাজ্য সরকার। আমরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাম সিং চৌহানের কাছে অভিযোগ জানাবো। সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, আমি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে এই টাকা 31শে মার্চের মধ্যে দিতে হবে। তা না হলে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা 1 এপ্রিল দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি দিল্লি থেকে মহিলাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় তার দাবি আমি করব। সুপ্রিম অনুমতিতে আজ কলকাতা হাইকোর্টে শুনানি ছিল আরজিকর মামলার।
শুনানির শুরুতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বড় প্রশ্ন, গণধর্ষণ নাকি একজন অপরাধ করেছে। এছাড়া এদিন প্রমাণ নষ্ট নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর মাঝে কেটে গিয়েছে ৮ মাস। আজ কলকাতা হাইকোর্টে বিচার পর্ব শুরু হতেই প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। বিচারপতি ঘোষের প্রশ্ন ছিল, এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা? সিবিআইকে বিচারপতির প্রশ্ন ছিল, এই আদালতে আমরা জানতে পারছি পরে আর কি তদন্ত করলেন? একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি। এরপরই এদিন বিচারপতি সিবিআইকে কেস ডায়েরি আনতে বলেন। জানা যাচ্ছে আগামী 28শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরজিকর মামলার নতুন তদন্তে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি প্রশ্ন তুলেছেন, আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে? ট্রায়াল কোর্টের কাছে যাননি। একই সাথে সিবিআই এর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েছেন, 1 বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চায়। 15 দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। তবে তিনি জানতে চেয়েছেন বিশেষ আদালত সেই অনুমতি দিতে পারে কিনা সেই বিষয়ে। এছাড়া রাজ্যের প্রশ্ন ছিল, বিশেষ আদালতে আবেদন না জানিয়ে পরিবার হাইকোর্ট কেন এসেছেন তা নিয়েও। অন্যদিকে তিলোত্তমার পরিবারের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র আজ আবেদন জানিয়েছেন আরজিকর মামলার পরবর্তী তদন্ত যেন আদালতের নজরদারিতে করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠন করার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, আরজিকর মামলার শুরু থেকে সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার পরিবার। দাবি করেছেন তাদের মেয়ের মৃত্যুর পিছনে আরও অনেক কারণ রয়েছে, কিন্তু তাদের আড়াল করা হচ্ছে। এছাড়াও তাদের আদালতে জানিয়েছেন, মেয়ের মৃত্যুর পর প্রায় 7.5 মাস কেটে গেলেও এখনও নিরাপত্তা রক্ষী এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি অতিরিক্ত সুপারকেও। আগামী বছর বিধানসভা নির্বাচন, একেবারে আট ঘাট বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। সূত্রের খবর, 26-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করেই লড়াইতে নামবে তৃণমূল। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। বাংলার শাসকদের লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন 24-এর লোকসভা নির্বাচনে তাদের পালের হাওয়া টেনেছে। ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে সুপারিশ করেছে। বকেয়া অর্থ সুনির্দিষ্ট সময়ের মধ্যে না মেটানো হলে বিধানসভা নির্বাচনের আগে ফের বড় আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। কর্মসূচির রূপরেখা কি হবে সেই সময় ঠিক করা হবে বলে জানিয়েছেন অভিষেক। এই বলে সূত্রের খবর, 2023 সালে বাংলার পঞ্চায়েতে ভোটের সময় নিজে ময়দানে নামেন তৃণমূল সাংসদ অভিষেক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যের প্রতিটি জেলার আনাচে কানাচে প্রচার চালিয়েছেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে পৌঁছে গিয়েছিলেন জনসংযোগের জন্য। অভিষেকের এই নবজোয়ার কর্মসূচি যে তৃণমূলের শিবিরে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সেই বিষয়টি শাসক দলের রেজাল্ট দেখেই বোঝা গিয়েছিল। আগামী 26-এ বিধানসভা ভোটে কি সেই একই স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? ফের কি নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া হবে? সেই বিষয়েও চিন্তা ভাবনা করবেন অভিষেক বলেই জানা যাচ্ছে। বর্ধমানে এক হত্যা চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তৃণমূল নেত্রী কাকলি গুপ্তার সহ 4 জন নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বর্ধমান ফাস্ট ট্র্যাক কোর্টের রায়ে কাকলি গুপ্তার সহ 13 জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে কাকলি গুপ্তা, মানস ভট্টাচার্য, কার্তিক বাগ ও শেখ জামালের শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিশেষ করে কাকলি গুপ্তার বুকে তীব্র ব্যথা এবং ইসিজি রিপোর্টে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে অনাময়ে ভর্তি করা হয়। বাকি 3 নেতাকেও চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। এই মামলার পটভূমি 2017 সালে যখন পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষে তৎকালীন পঞ্চায়েত সদস্য জীবন পাল আহত হন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে শাসক দলের লোকজন জীবন পালের বাবাকে মারধর করে তার চোখে গুরুতর আঘাত করে। এই ঘটনায় 15 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারপিট এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল। বিচারক অরবিন্দ মিশ্র 2 জনকে জামিন দিলেও বাকিদের শাস্তি দেন। তবে শাস্তি কার্যকর হওয়ার আগে নেতাদের হাসপাতালে ভর্তি হওয়ায় এই মামলা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে ধুমধাম করে রামনবমী পালিত হয়েছে। হাজার হাজার মানুষের মিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তবে এবার শুধু রামনবমী নয়, হনুমান জয়ন্তীতেও কয়েক হাজার মিছিল হবে বলে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গতকাল হাওড়ার বেলগাছিয়ার ধস কবলিত এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন পুলিশ তাকে বাধা দিয়েছে। কথা কাটাকাটির মাঝে তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হাতে আঁচড়ের দাগ দেখিয়ে বলেন, পুলিশ আমায় ধাক্কা দিয়েছে।
আমায় রক্তাক্ত করেছে। এই রক্ত গুছিয়ে রাখলাম। এরপর হাতে ব্যান্ডেজ বেঁধে সাংবাদিক বৈঠকে বসেন শুভেন্দু। সেখানে বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। ফোনে ছবি দেখিয়ে বলেন, চোখ দিয়ে দেখুন কে কাকে মারছে। আমি তো মার খেয়ে এসেছি। গোলাম মাতৃজা আমার রক্ত নিয়েছে। আমি কোথাও অভিযোগ করব না, বাংলার জনগণ দেখছে, আপনারা দেখছেন। তবে এই ছবি ভিডিওগুলি ডিলিট হবে না বলে জানিয়ে দেন বিজেপি বিধায়ক। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা উপভোক্তাদের না দিয়ে বছরের পর বছর সুদ আদায় করছে রাজ্য সরকার। আর সেই সুদের অর্থ খরচ হচ্ছে খেলা, মেলা, উৎসব, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের জন্য। বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু স্পষ্ট হুঁশিয়ারি দেন, 31শে মার্চের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না গেলে বিজেপি নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাবেন। শুভেন্দুর দাবি, 2023 সালে 18 অক্টোবর কেন্দ্র 10,000 টাকা করে আশা কর্মীদের ফোন কেনার খরচের জন্য 101 কোটি টাকা বরাদ্দ করেছিল। অথচ সেই অর্থ রাজ্য সরকার সরাসরি বিতরণ না করে সুদে খাটিয়েছে এবং বিভিন্ন প্রচারমূলক কাজে ব্যয় করেছে। যেখানে দেশের অন্যান্য রাজ্যের আশা কর্মীরা 2 বছর আগেই ট্যাব কেনার টাকা পেয়ে গিয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গ এখনও সেই অর্থ দেওয়া হয়নি। শুধু তাই নয়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে লাইভলিহুড মিশনের জন্য বরাদ্দ 701 কোটি টাকাও আটকে রেখেছে রাজ্য সরকার। শুভেন্দুর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে এই টাকা আটকে রেখে নির্বাচনের ঠিক আগে তা বিতরণ করে মুখ্যমন্ত্রীর নামে প্রচার করতে চায়। সরকারকে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি সরকারকে হুঁশিয়ারি করছি, 31শে মার্চের মধ্যে এই টাকা উপভোক্তাদের দিতে হবে। না হলে 1 এপ্রিল দিল্লি গিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে গিয়ে দাবি করব যাতে কেন্দ্রীয় সরকার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুদের টাকা অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি যে চাপে ফেলতে চাইছে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, 31শে মার্চের আগে কি রাজ্য সরকার উপভোক্তাদের টাকা প্রদান করে, নাকি বিরোধীরা তাদের দাবিতে দিল্লির পথে হাঁটবে। গাজায় এবার ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের। রবিবার রাতে দক্ষিণ গাজায় বৃহত্তম হাসপাতালে হামলা চালালো ইসরায়েলি সেনা। ইসরায়েলের হামলার কারণে খান ইউনুসের নাসির হাসপাতালে আগুন ধরে গিয়েছিল। তাতে হামাসের প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসমাইল বারহুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাসও। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রককে উল্লেখ করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যুদ্ধে আহত বহু মানুষের চিকিৎসা চলছিল নাসের হাসপাতালে। সেই সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতালে অস্ত্রোপচার সংক্রান্ত বিভাগের উপর বোমা পড়ে, সেখানেই আগুন ধরে যায়। তাতে বহু রোগী নতুন করে আহত হয়েছেন। একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।